বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে ধস নেমেছে ভারতের অর্থনীতিতে। রুপির দরপতন ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। বাংলাদেশিরা বয়কট করায় কলকাতা এখন গড়ের মাঠ, ব্যবসায় লালবাত্তি। নিঃশেষ হওয়ার পথে ভারতের ট্যুরিজম সেক্টর। এই বিজনেসটা বন্ধ করে দেব। একদম পুরোটা ফ্লপ। কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি। হোটেল বাণিজ্যে হাহাকার, ব্যবসায়ীদের না খেয়ে মরার দশা দেখার কেউ নেই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। ভিসা সংখ্যাও নেই, যাত্রী নেই, তাই গাড়ি চালানো তো টোটালি লস। বাংলাদেশি রোগীর অভাবে বন্ধ হওয়ার পথে কলকাতার হাসপাতালগুলো। দুশ্চিন্তায় ঘুম হারাম ডাক্তারদের। এগুলো আমার মুখের কথা নয়। বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ভারত, বিশেষত কলকাতার অর্থনীতির যে কোমর ভেঙে পড়েছে তা নিয়ে এখন মহাচিন্তায় মোদির মিডিয়াগুলোই। চীনের করোনায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি? উন্মিং কি তাহলে হয়ে উঠতে পারে কলকাতার বিকল্প বাংলাদেশিদের কাছে? জুলাই বিপ্লবে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোয় ভারতকে ভালোভাবেই দিতে হচ্ছে খেসারত। আমরা গোটা বাংলাদেশও খেতে পারি। ময়ূখের মতো মলম বিক্রেতার মুখরোচক কথা শুনে মনে হতেই পারে মহা সুখে আছে ভারতীয়রা। বাস্তবতা বলছে বাংলাদেশের সাথে বিবাদ বাঁধিয়ে বিপদ বেড়েছে ভারতেরই। পায়ে পাড়া দিয়ে শত্রুতার শাস্তি হাড়ে হাড়েই পাচ্ছে হাড় হাবাতে ভারতীয়রা। বাংলাদেশে নিত্যপণ্যের মূল্য হ্রাসের পরও মোদির গদি মিডিয়া মিথ্যা ছড়িয়ে বাড়িয়েছে বিভ্রান্তি। অবাক করা বিষয়, সেই ভারতে এখন মাছ তরকারির মূল্য বাংলাদেশের দ্বিগুণ, তিনগুণ, এমনকি কোনোটা 4 গুণও। এটা আমার মুখের কথা নয়, এ তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান এক পপুলার ক্রিয়েটরের কন্টেন্ট থেকেই। टमाटर प्याज 70 रुपए किलो बिक रहे हैं। गोभी जो कोई मन से खाता भी नहीं है वो भी 100 रुपए किलो पे है। दूध के प्राइसेस हर कुछ महीने में बढ़ते जा रहे हैं और फ्रूट्स तो लग्जरी बन चुके हैं। টেলিভিশন নিউজে হেডলাইন, বেহাল জিডিপি। The inflation forecast has also been raised. ভারতের অর্থনীতিতে ধস, সংসদে তুলছে ঝড়। ने इनकम टैक्स के द्वारा कॉर्पोरेशन टैक्स से ज्यादा पैसा इस बार देश के मध्यम वर्ग ने दिया। যে দেশের জনগণ থেকে মেইন স্ট্রিম মিডিয়া সবাই পড়ে থাকে অন্যের চরকায় তেল দিতে, তাদের কলসি ফুটো হলে খোঁজ নেওয়ার যে কেউ থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু যুগটা যে তথ্য প্রযুক্তির, খবর তো আর লুকিয়ে রাখা যায় না। আজ ইন্ডিয়ান পত্রপত্রিকার তথ্য দিয়ে প্রমাণ করে দেব বাংলাদেশের পিছে লাগতে গিয়ে কিভাবে পেটে লাথি পড়েছে ভারতীয়দের। দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, সাথে আছি শেখ আশিক। জুলাই বিপ্লবের শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ছিল ভারত। ছাত্রদের বিপক্ষে মিথ্যা খবর প্রচার, যৌক্তিক আন্দোলনকে বিশ্ববাসীর কাছে নেতিবাচক উপস্থাপন করে গোছানো আন্দোলনকে নস্যাতের প্রাণপণ চেষ্টা করেছে মোদির মিডিয়াগুলোই। বর্তমান বাংলাদেশের শুরু থেকেও একই স্ট্যান্ডে মোদিপন্থীরা। একের পর এক মিথ্যা খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায়। কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজের খোঁড়া গর্তেই পড়েছে ভারত। দুদেশের দাকুমলা সম্পর্কে মুখ দেখাদেখি বন্ধ, কিন্তু ক্ষতিটা কার বেশি হচ্ছে? ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের গত 24 আগস্টের হেডলাইন, বাংলাদেশ ক্রাইসিস কার্স ল্যান্ডস অন ইন্ডিয়ান ট্যুরিজম, যার অর্থ বাংলাদেশের সংকটে বিধ্বস্ত ভারতের পর্যটন শিল্প। আর্টিকেলটার একটু নিচে নামলে দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতে আসা পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই 23%। চিকিৎসা ও কেনাকাটার জন্যই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে। দুর্গাপূজা আর বিয়ের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে বেশি লোক ভ্রমণ করে। সেই বাংলাদেশের ভারত গমন এখন 90% কমে গেছে। ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন, বাংলাদেশের সংকট আঘাত করেছে ইন্ডিয়ার পর্যটন খাতে। 90% বাংলাদেশি ভারত আসা বন্ধ করে দিয়েছে। ভারতীয় পত্রিকাটার ওই আর্টিকেলের আরেকটু নিচে নামলেই দেখা যায়, লেখা আছে গত বছর অর্থাৎ 2023 সালে 9.23 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে ভারতে। ফলে দেশটার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে 24,707 কোটি রুপি। আর এই টোটাল আয়ের 22%-এরও বেশি এসেছে বাংলাদেশিরা ভারত ভ্রমণের কারণে। অর্থাৎ 2023 সালে বাংলাদেশিরা ভারত ভ্রমণ করায় দেশটার আয় হয়েছে 5,559.75 কোটি রুপি। 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারত ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশিরাই। আর এখন না খেয়ে মরতে বসেছে কলকাতার হোটেল মালিকরা। ধরুন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, সেখানে 2জন মাত্র গেস্ট আছে। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, এই যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল থেকে। পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসার 70% বন্ধ হওয়ার পথে। সারাদিনে কিরকম সেল ছিল আগে? এক সময় আগে ছিল 50,000 60,000, এখন এক তুলনামূলকভাবে একদমই কম। এভাবে চললে কতদিন কিভাবে মানুষ চালাবে? অর্থনৈতিক কাঠামো তো নষ্টই হচ্ছে।
ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন, সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার পর মেডিকেল ট্যুরিজমের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিয়ান ক্রেডিট এজেন্সি কেআরএইচকে সোর্স উল্লেখ করে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, ভারতের মেডিকেল ট্যুরিজমের উপার্জনের 50 থেকে 60% আয় হয় বাংলাদেশিদের মাধ্যমে। ভারতের মণিপাল হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কার্তিক রাজগোপাল জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর তাদের কলকাতা ও বেঙ্গালুরু শাখার রোগীর সংখ্যা 50 থেকে 60% কমে গেছে। দিল্লির ম্যাক্স হেলথ কেয়ার জানিয়েছে, বাংলাদেশিদের মাধ্যমে উপার্জিত মোট আন্তর্জাতিক আয়ের 50%ই বন্ধ হয়ে গেছে। ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশি রোগী হারিয়ে হাহাকার শুরু করে দিলেও আমরা ঠিকই বিকল্প পেয়ে গেছি। ভারতের বোকামির সুযোগটা ভালোভাবেই লুফে নিয়েছে চীন, কিন্তু তা দেখেও কান্নাকাটি শুরু করে দিয়েছে ইন্ডিয়ান মিডিয়াগুলোই। কলকাতার বদলে কুনমিং, বাংলাদেশিদের স্বাস্থ্য উদ্ধারে ভারতীয় ভিসার বদলে কি এবার চীনা ভিসার চাহিদা বাড়তে চলেছে? The causing up of ties between Bangladesh and China. 2023 সালে ভারত বাংলাদেশের কাছ থেকে রপ্তানি আয় করেছিল $11.25 বিলিয়ন। ওই সময়ের ডলার রেটের হিসেবেই সেটা ছিল 1,22,000 কোটি টাকা। সেই এক্সপোর্টের ব্যবসাও এখন প্রায় বন্ধ। আমাদের দেশে পেঁয়াজ এখন 40 টাকা কেজি। তারা আমাদের কাছে মাল না বেচলেও ঠিকই সবজি তরকারি মশলা নিজেরাই উৎপাদন করছি। আবার পাকিস্তান থেকে আমদানি করলেও তাদের গায়ে জ্বালা। পাকিস্তান থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, কিন্তু সেই জাহাজে কি রয়েছে? আমরা আমদানি করবো, অর্থাৎ নগদ টাকা দিয়ে পণ্য কিনবো। সেটা কার কাছ থেকে কিনবো, কত দাম দিয়ে কিনবো, তা আমাদের একান্তই রাষ্ট্রীয় ব্যাপার। সেটা দেখার দায়িত্ব অন্য কারো নয়। কিন্তু এখানেও ভারতীয়দের চুলকানির শেষ নেই। কার কাছ থেকে আমরা পণ্য কিনছি, কোন দেশের জাহাজ আমার দেশের বন্দরে নোঙর করছে, এ নিয়েও ভারতীয়দের কান্নাকাটি। এখানে আসল কারণটা কি জানেন? টাকা হলে মালের অভাব নেই, কিন্তু কেউ যদি তার উৎপাদিত পণ্য ভালো দামে বিক্রি করতে না পারে, তখন কিন্তু ব্যবসায় লাল বাতি। শুধুই কি একটা সেক্টর? পড়াশোনার জন্য ভারতের দার্জিলিংয়ে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী পাড়ি জমাতো। সেই খাত থেকেও ভারতের বছরে 500 কোটি টাকার উপরে আয় ছিল, তাও এখন বন্ধ প্রায়। ভারতের পরিবর্তে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন পড়াশোনার জন্য ইউরোপে পাড়ি জমাচ্ছে। হিসাব ক্লিয়ার, শিক্ষার্থীরা আগের চেয়ে 1000 গুণে উন্নত জায়গায় পড়াশোনার সুযোগ করে নিচ্ছে। সেখানে পড়তে গিয়ে পার্ট টাইম কাজ করে কেউ রেমিটেন্সও পাঠাচ্ছে দেশে। মাঝ দিয়ে ভারতের আয়টা বন্ধ হয়ে গেল। তাহলে এই সম্পর্ক নষ্ট হওয়ায় লাভটা বেশি কার হলো আর ক্ষতিটাই বা কার? আপনাদের কি মনে পড়ে শিলিগুড়ির সেই সব হোটেল মালিকদের কথা, যারা বাহাদুরি দেখাতে গিয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশি পর্যটকের কাছে হোটেল রুম ভাড়া দিবে না? সেই তারাই এখন বাংলাদেশি ট্যুরিস্টের অভাবে না খেয়ে মরছে। তাই তো হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডের মতো পত্রিকায় হেডলাইন হচ্ছে, বাংলাদেশি পর্যটকের অভাবে ভেঙে পড়েছে ইন্ডিয়ান হিল স্টেশন শিলিগুড়ির অর্থনীতি। ভারতের অর্থনীতির বিশাল এক যোগানদাতা ছিল বাংলাদেশ। মোদির গদি মিডিয়া আর বিজেপি নেতারা মিলে তার 12টা বাজিয়েছে। বাংলাদেশিরা কিন্তু ঠিকই বিকল্প খুঁজে পেয়ে গেছে। ভ্রমণের জন্য এখন থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরকে পর্যটকরা বেছে নিচ্ছেন। চিকিৎসার জন্য চীন তো দুয়ার খুলেই দিয়েছে। নিত্যপণ্যের জন্য পাকিস্তান যেমন আছে, তেমনি আমাদের কৃষকরাও উৎপাদন করছেন ভরপুর। কিন্তু ভারতের কি হচ্ছে? ট্রাভেল এজেন্সি আর হোটেল মালিকরা না খেয়ে মরছে। কলকাতার ব্যবসায়ীদের তো সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে গেলে এই ড্রাইভারের কথা শুনে আমার নিজের মনটাও হু হু করে উঠেছিল। হতেই পারে সে একজন ভারতীয়, কিন্তু দিন শেষে তারও সংসার চালাতে হয়। যে নিচে অন্যায় করেনি তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু সেই ভারতীয় যে মোদির ভোট ব্যাংক ভারী করার জন্য বাংলাদেশের বিপক্ষে শত্রুতায় লিপ্ত হয়েছে, তার দুর্দশায় আমার এক ফোঁটাও খারাপ লাগবে না। আজকে বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করায় ভারতীয়রা কান্নাকাটি করছে। বিশেষত কলকাতার ব্যবসায়ীদের কান্না দেখে খারাপ লাগা আমারও আসতে পারে। কিন্তু আমার সামনে যখন সেই ভিডিও ফুটেজটা ভেসে ওঠে, সীমান্তের শূন্য রেখায় অবৈধভাবে কাঁটাতার নির্মাণ করছে ভারত, কিংবা অবৈধভাবে গুলি করে বাংলাদেশিদের নির্মমভাবে হত্যা করছে ভারতীয় বর্ডার গার্ড, তখন সেই ভারতীয়দের প্রতি আমার এক ফোঁটাও করুণা তৈরি হবে না, হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস, যাদের মেইন স্ট্রিম মিডিয়ায় সারাদিন বাংলাদেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয়, তাদের দেশের অর্থনীতি আজ নড়বড়ে। তাদের দেশের অর্থনীতি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি লোকজন তাদের দেশে না যাওয়ায়। কলকাতার ব্যবসায়ীদের দেখলে মাঝে মধ্যে আমারও খারাপ লাগে, কিন্তু যখন মনে পড়ে এই ভারতীয়রা
বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন বাজে মন্তব্য করে যাচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন সেই ভারতীয়দের কষ্ট দেখে আমার কষ্ট পায় না, বরঞ্চ হাসিই লাগে। যারা বাংলাদেশকে ছোট করে কথা বলার চেষ্টা করে, আজকে তারাই বাংলাদেশিরা না থাকায় না খেয়ে মরার পথে। একেই বলে প্রকৃতির প্রতিশোধ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক। সবাই দ্য ইয়াং ফেলো চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।